Assalamu alaikum. Hope all of you are doing well. This is another review class. So the file of this class is review class 1.2. Already we have discussed up to page number 8. So I am starting from page number 8 to our class. So what is the conventional optical fiber? Conventional means প্রচলিত, যেই অপটিক্যাল ফাইবারটা বর্তমানে ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে, প্রচলিত সাবমেরিন কেবল হিসেবে বা ওয়ান সিটি টু অ্যানাদার সিটি ওয়ান নেটওয়ার্কিং এর মাধ্যমে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কনভেনশনাল অপটিক্যাল ফাইবার। এই কনভেনশনাল অপটিক্যাল ফাইবারের কনস্ট্রাকশনটা কেমন হয় সেটা একটু খেয়াল করতে হবে আমাদের। এটা হচ্ছে কোর থাকে, কোরের সারাউন্ডিং এরিয়াতে থাকে ক্ল্যাডিং অ্যান্ড the area around the cladding is the outer layer, এবং আউটার লেয়ারের বাইরে একটা কালার কোটিং থাকে। তো কোরের মধ্যে লাইটটা সবসময় থাকে, যে লাইটটা ইনফরমেশন ক্যারি করে, এবং এই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেয়ে বেশি করা হয়, এই কারণে যে কোরে যেন লাইটটা সুন্দর মতো কনফাইন করে থাকে। তো আমরা জানি স্নেলস ল থেকে যে লাইট যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনসিডেন্ট মিডিয়া থেকে, যে মিডিয়াতে রিফ্লেক্টেড মিডিয়ার যদি বাউন্ডারিতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, তাহলে লাইটটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে ব্যাক করে আসবে, মানে লাইটটা অ্যাক্সিস থেকে লম্ব থেকে সরে যায়। এটা মিডিয়া অফ দা ম্যাটেরিয়াল, মানে দুইটা ম্যাটেরিয়াল লেভেলে সরে যায়, এটা আমরা স্নেলস ল থেকে জানি। এই জন্য লাইটটাকে কনফাইন করার জন্য কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেয়ে বেশি রাখা হয়। এখন এটা আমরা বেশি করতে পারি কেমনে? এই কোরটা যদি সিলিকনের তৈরি হয়, মানে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা, দ্যাট ইজ কল্ড সিলিকা অলসো, তাহলে এই সিলিকার সাথে আমরা যদি ফ্লোরিন অ্যাড করি তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাবে। তো এক্ষেত্রে যেহেতু কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বাড়াবো, সেক্ষেত্রে আমাদের এখানে ফ্লোরিন অ্যাড করে লাভ নেই। এই জন্য কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কনস্ট্যান্ট রেখে ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমরা তখন ফ্লোরিন অ্যাড করে কমাইতে পারি, কিংবা এই ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কনস্ট্যান্ট রাখলাম এবং কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা ইনক্রিজ করলাম এই কোরের সাথে জার্মেনিয়াম অ্যাড করে, তাহলে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেয়ে বেশি হয়ে গেল, কিংবা ফ্লোরিন অ্যাড করে ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোরের ইন্ডেক্সের চেয়ে কম হয়ে গেল। তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়াচ্ছে? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর মাস্ট বি হায়ার দ্যান দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ক্ল্যাডিং। এই কনভেনশনাল অপটিক্যাল ফাইবারের কিছু অ্যাডভান্টেজ আছে। এর পারফরমেন্স খুবই ভালো, মানে মোরলেস এখন যে ওয়ার্ল্ডে ব্যবহার হচ্ছে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। ওয়াইড স্প্রেড ইউজ, অনেক ব্যবহার করা যাচ্ছে হিউজ ভাবে, এবং রিপ্লেস কপার ওয়্যার। এই কপারের যে আমরা কমিউনিকেশনটা করতাম, টেলিগ্রাফি, টেলিফোন, এই সিস্টেমগুলোতে যে কোক্সিয়াল কেবল ইউজ করতাম, সেই কেবলগুলোকে রিপ্লেস করে এক্ষেত্রে কপার ওয়্যার চলে এসছে। কিন্তু এক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এই প্রপার্টিসটা হচ্ছে ফ্লেক্সিবল না, মানে এখানে আমরা অল্প কিছু কাজ করতে পারি। যেমন রিসার্চাররা যে রিসার্চ করছে, এখানে অল্প কিছু কাজ করা যায়, এবং কোরের শেপটাকে কম বেশি করা যায়, ক্ল্যাডিং এর শেপটাকে কম বেশি করা যায়, কিংবা কোরের ডোপিং অফ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডিং ম্যাটেরিয়াল ভ্যারি করা যেতে পারে। তো এই কারণে এটার উপর রিসার্চ করার জায়গা কম, এই জন্য বলা হচ্ছে ন্যারো ডিজাইন স্পেস। কিন্তু সেই জায়গায় একটা ফটোনিক ক্রিস্টাল ফাইবার, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্ট্রাকচার অপটিক্যাল ফাইবার, যেটা হচ্ছে একটা ইমার্জিং টেকনোলজি। এর প্রসপেক্ট অনেক হাই, এখনো হিউজ রিসার্চ চলছে,
এর উপরে প্রপার্টিজ আর ফ্লেক্সিবল, এর প্রপার্টিজ গুলো ফ্লেক্সিবল, ওয়াইডার ডিজাইন স্পেস, ডিজাইন করা যায় অনেক হিউজ রেঞ্জে, মেনি নিউ অ্যাপ্লিকেশনস লাইক ইনলেসলি সিঙ্গেল মোড অপারেশনে ব্যবহার করা যায়, ওয়াইড ব্যান্ড ডিসপারশন ফ্ল্যাটেন ক্যারেক্টারিস্টিক্স এ ব্যবহার করা যায়, হাই বায়োফ্রেঞ্জেন্স এন্ড হাই নন রিলেটেড ব্যবহার করা যায়, লার্জ নেগেটিভ ডিসপারশনে ব্যবহার করা যায়। এছাড়াও কনফাইনমেন্ট লস ভেরি কম, ভেরি লো, লার্জ ইফেক্টিভ মোড এরিয়াটা অনেক বেশি, লো বেন্ডিং লসটা কম, নেগেটিভ ফ্ল্যাটেন ডিসপারশন ক্যারেক্টারিস্টিক্স শো করে। এগুলো এতগুলো অ্যাপ্লিকেশনে আমাদের ব্যবহার করা যায় এবং এগুলো মোরলেস সবগুলোই অ্যাপ্লিকেশন ফিল্ড বিভিন্ন রকম ফটোনিক ক্রিস্টাল ফাইবার, যেগুলো ক্ষেত্রে কনভেনশনাল অপটিক্যাল ফাইবার কখনোই কোনো ভালো রেজাল্ট দিতে পারে না। কিন্তু সেই জায়গায় কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটার ফেব্রিকেশনটা অনেক কঠিন, আর এটা কনফাইনমেন্ট লস এখানে থেকে যায়। এই কথাগুলো এখানে লেখা আছে। এবার আসো দ্য কোয়ান্টাম নেচার অফ লাইট। Actually, the light shows dual nature. Light can propagate through the method of particle theory or wave theory. Now come to the point, the particle theory. Light can propagate by a photon. The energy absorbed by the electron must be exactly equal to that required to excite the electron to a higher energy level. Conversely, an electron in an excited state can drop to a lower state by adding a photon. The light energy is always emitted or absorbed in discrete unit called quanta or photons. এখানে দেখো এই ইকুয়েশনের মাধ্যমে আমরা একটা ফোটনের এনার্জি বের করতে পারি। এখানে ইটা হচ্ছে দ্য এনার্জি অফ দ্য ফোটন, এই ভিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফোটন, আর এই ছোট হাতের স্মল এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.625 ইনটু 10 টু দি পাওয়ার 34 জুল। এইটা গেল পার্টিকেল থিওরি। পার্টিকেল থিওরিটা তাহলে কি দাঁড়াচ্ছে, কম্পনের মাধ্যমে যখন কোনো কিছু ট্রান্সমিট হয়, কোনো একটা এনার্জি ট্রান্সফার হয়, তখন সেটাকে বলা হচ্ছে পার্টিকেল থিওরি। আরেকটা বিষয় আসছে ওয়েভ থিওরি। ওয়েভ থিওরিটা হচ্ছে ইন ফ্রি স্পেস এ লাইট ট্রাভেলস at a speed 3 into 10 to the power 8 meter per second. We all know this figure. The speed of light is related to the frequency v and the wavelength lambda. So here you can write c equal to small v small lambda. Okay, here v is the speed of wave travels in dielectric or non-conducting medium, and lambda is the wavelength of light. So you can write from this equation equal to f lambda. The index of refractive index of a material can be obtained by, here n is the refractive index of a material, n equal to c by v. Here c is the speed of light and small v is the speed of that signal in that particular media. যে মিডিয়াটার আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করতে চাচ্ছি, সেই মিডিয়াটার ভিতরে লাইটের স্পিড। তাহলে এই এখন এইটা আমাদের একটা পরিচিত ইকুয়েশন, সেটা হচ্ছে স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়া ইকুয়াল টু 1 বাই রুট ওভার মিউ এপসাইলন। ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই হোল রুট, মিউ থেকে আমরা লিখতে পারি মিউ নট মিউ আর, এপসাইলন থেকে লিখতে পারি এপসাইলন নট এপসাইলন আর। তাহলে এখানে কি, মিউ নটটা হচ্ছে পারমিএবিলিটি ইন ফ্রি স্পেস, আর মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিএবিলিটি, আর এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, আর এপসাইলন আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। তাহলে এখন আমরা যদি এই ইকুয়েশন, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি স্পিড অফ লাইট ইন এ ফ্রি স্পেস ইকুয়াল টু 1 বাই হোল রুট মিউ নট এপসাইলন নট। এখন দেখো আমরা এই দুইটা ইকুয়েশনকে, এই 4 আর 5 নম্বর ইকুয়েশনকে আমরা 3 এ ফেলে দিচ্ছি।
তাহলে 3 যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে মিউ নট এপসাইলন নট কাটাকাটি যায়, থাকে ছোট হাতে n ইকুয়াল টু রুট ওভার মিউ আর এপসাইলন আর। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি জেনে, কি প্রপার্টি, রিলেটিভ পারমেবিলিটি আর রিলেটিভ পারমিটিভিটি, এটার হোল রুট করে মাল্টিপ্লাই করে হোল রুট করে আমরা সেই ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনায়াসে বের করতে পারি। ওকে, এখন আসো স্নেলস ল। স্নেলস ল থেকে কি বলে? The concept of refraction and reflection can be obtained by the behavior of light rays with plane waves traveling in a dielectric material. When a light ray encounters a boundary separating two different media, part of the light is reflected back into the first media, and the remainder is bent as is enters the second media. In the figure, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে লাইট যেটা পড়ে, যদি কোনো একটা দুইটা মাধ্যম আছে তার মাঝখানে একটা বাউন্ডারি, এই মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এ যাওয়ার জন্য লাইটটা মাধ্যম 1 থেকে পড়ে, তাহলে কিছু লাইট রিফ্লেকশন হয়ে যায়, প্রতিফলিত হয়ে যায়, আর কিছু লাইট রিফ্র্যাকশন হয়, প্রতিসরণ ঘটে। ওকে, প্রতি রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, প্রতিফলন এবং প্রতিসরণ ঘটে। ওকে, এখন ফিগার 5 পরের পেজে আমরা একটা রিলেশন জানবো, যে স্নেলস ল থেকে আমরা জানি যদি প্রথম যে মিডিয়া থেকে লাইটটা পড়ছে সেটা যদি n1 হয়, আর যে মিডিয়াতে লাইটটা বেরিয়ে যাচ্ছে সেটা যদি n2 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n1 sin phi1 equal to n2 sin phi2। ওকে, ভাইস ভার্সা আমরা লিখতে পারি যে n1 cos theta 1 equal to n2 cos theta 2। ওকে, এবার আসো, তাহলে এখানে কি দাঁড়ালো? n1 sin phi1 equal to n2 sin phi2। এখানে n1 টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই অংশটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর n2 টা হচ্ছে এই অংশটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তাহলে n1 গ্রেটার দ্যান n2 যদি হয়, তাহলে আলোটা কিছুটা বেন্ড হয়ে নর্মাল লাইন থেকে বিচ্যুত হয়ে বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রিফ্র্যাক্টেড হবে। তাহলে এখানে আমাদের বাউন্ডারি কয়টা? একটা হচ্ছে ম্যাটেরিয়াল বাউন্ডারি আর একটা হচ্ছে নর্মাল লাইন। তাহলে আমি আবার বলি যে আলোটা যদি পড়ে, সেই আলোটা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ n1 ইজ গ্রেটার দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ n2 হয়, তাহলে আলোটা অবশ্যই নর্মাল লাইন থেকে একটু বিচ্যুত হয়ে বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে প্রতিসরণ ঘটে যাবে। ওকে, এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে ধীরে ধীরে বাড়াতে থাকি, থিটা phi1 কে বাড়াতে বাড়াতে এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম যে অ্যাঙ্গেলের জন্য এই আলোটা বাড়তে বাড়তে, এই অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে মানে phi2 বাড়ছে, থিটা 2 কমছে, বাড়তে বাড়তে এমন একটা সিচুয়েশন আসবে যখন এই রিফ্লেক্টেড রেটা ঠিক ম্যাটেরিয়াল বাউন্ডারি বরাবর যাবে। তো এই যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হওয়ার কারণে আলোটা দুইটা ম্যাটেরিয়াল বাউন্ডারির মাঝখান দিয়ে যায়, দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, এখানে এই যে ছবিটা বোঝানো হয়েছে যে প্রথমে আলোটা এসে পড়ছে, এইভাবে কিছু প্রতিসরণ হচ্ছে, এটা যদি আমরা আরেকটু বাড়াতে থাকি তাহলে এই ম্যাটেরিয়াল বাউন্ডারি দিয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা যদি আমরা আরো বাড়িয়ে দেই, দ্যাট মিনস থিটা 1 যদি কমে যায়, মানে phi1 যদি আরো বেড়ে যায়, তাহলে পুরো লাইটটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে চলে আসে। এই মেকানিজমটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মেকানিজম।
Okay. Now come to the next page. এখন আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ইকুয়েশন বের করব। আমরা স্নেলস ল থেকে জানি, এই ফিগার থেকে স্নেলস ল থেকে জানি এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। একটা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দা কোর ইজ হায়ার দ্যান দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দা ক্ল্যাডিং, মানে এটা যদি কোর হয় মানে n1 ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা n2 ম্যাটেরিয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে বড়। এবং এই ক্ষেত্রে স্নেলস ল থেকে আমরা লিখতে পারি n1 sin phi1 equal to n2 sin phi2। ওকে, এখন অ্যাঙ্গেলটা আমরা বাড়াচ্ছি, সাইন ফাই ওয়ানটাকে বাড়াতে বাড়াতে এমন একটা অ্যাঙ্গেল নিয়ে গেলাম যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা থিটা সি ক্রিয়েট হলো। এইটা ক্রিয়েট হলে কি হবে, এখানে সাইন ফাই টু না 90 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সো এই জন্য আমরা লিখলাম n1 sin theta c equal to n2 sin 90 ডিগ্রি। তাহলে n1 sin theta c equal to n2, কারণ sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারি sin theta c equal to n2 by n1। তাহলে theta c equal to sin inverse n2 by n1। ওকে, তাহলে কি লেখা যায়, ইকুয়াল টু sin inverse cladding refractive index divided by core refractive index। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মেকানিজমটা আমি এর আগেই বলে দিয়েছি তোমাদেরকে। এবার আসল রিলেশন বিটুইন স্পেকট্রাল উইডথ এন্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইডথ। এখানে দেখো এই ইকুয়েশনটা আমরা জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of a material equal to speed of light in free space divided by the speed of light in that media। এইটা এখান থেকে আমরা লিখতে পারি v equal to এই ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে ভিটা এদিক চলে আসলো, এনটা নিচে চলে আসলো, এই অবস্থা আসলো। The velocity of a ray of light is multiplication of frequency and wavelength of that ray। তাহলে এইটা আমরা জানি v equal to f lambda, এটা আমরা বহুবার অনেক সাবজেক্টে পড়েছি, v equal to f lambda। তাহলে এখানে v এর মান যদি বসাই দেই c by n, তাহলে কি দাঁড়াচ্ছে, f equal to c by n divided by lambda, মানে f equal to c by n lambda। তাহলে ব্যান্ডউইথ অফ দ্য ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করতে পারি, ব্যান্ডউইথ আমরা জানি each bandwidth is called the upper cutoff frequency minus lower cutoff frequency। তাহলে এখানে upper cutoff frequency হচ্ছে f2, তাহলে del f equal to f2 minus f1। f2 থেকে আমরা কি লিখতে পারি, যে c টা তো হচ্ছে কনস্ট্যান্ট, কারণ c এর ভ্যালু তো সবসময় ফিক্সড, তাহলে c কনস্ট্যান্ট থাকলো ডিভাইড বাই n2 lambda 2 minus c by n1 lambda 1, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আগের ওটাই ডেরাইভ করছি, তাহলে এই পর্যন্ত আমাদের ডেরাইভেশন হয়ে গেছে। এখন যদি কোনো একটা ম্যাটেরিয়াল এমন হয় যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 equal to n2 হয়, তাহলে আমরা বলতে পারি n1 is almost equal to n2 is almost equal to n। ওকে, তাহলে আমরা n1 আর n2 না লিখে আমরা সেই দুটাকে n দিয়ে প্রকাশ করছি। তাহলে এই ইকুয়েশন পর্যন্ত আমাদের হয়ে গেছে। তাহলে c by n equal to, এটা কমন নিলাম, তাহলে 1 by lambda 2 minus 1 by lambda 1। এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে এরকম পাবো, lambda 1 lambda 2 উপরে lambda 1 minus lambda 2 হবে। ওকে, তাহলে lambda 1 minus lambda 2 কে আমরা বলতে পারি যে স্পেকট্রাল ব্যান্ডউইথ। এটাকেই বলা হয় স্পেকট্রাল ব্যান্ডউইথ, মানে দুটো ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওই ব্যান্ডউইথের স্পেকট্রাল কম্পোনেন্ট। তাহলে ডেল ল্যামডা এটা ইকুয়াল টু প্রকাশ করা যায়, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু c by n ইনটু del lambda divided by lambda 1 into lambda 2 equal to c by n into del lambda by lambda square। ওকে, তাহলে del f equal to কি হয়, c by n lambda square into del lambda। এটাই আমি আবার লিখলাম সুন্দর করে। তাহলে এখানে del lambda টা কি, স্পেকট্রাল ব্যান্ডউইথ, nটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়া, lambda হচ্ছে ওয়েভলেন্থ বা সেন্ট্রাল ওয়েভলেন্থ অফ এনি পার্টিকুলার উইন্ডো, আর c হচ্ছে স্পিড অফ লাইট। ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, আর এইটা হলো স্পেকট্রাল উইডথ বা স্পেকট্রাল ব্যান্ডউইথ। তাহলে এখন একটা অঙ্ক দেখি, স্পেকট্রাল উইডথ ইজ
100 ন্যানোমিটার পিউরিফাইড গ্লাস ফাইবার মানে স্পেকট্রাল উইথ দিয়ে দিয়েছে, ওকে, তার মানে ডেল ল্যামডা দিয়ে দিয়েছে। 100 ন্যানোমিটার ইকুয়াল টু 100 into 10 to the power minus 9 meter, okay. Purified glass fiber refractive index is 1.5, মানে একটা পিওর গ্লাস ফাইবার যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে 1.5, ওকে। সেন্ট্রাল ওয়েভলেন্থ ফর থার্ড উইন্ডো ইজ 1550 ন্যানোমিটার, মানে এখানে ল্যামডার মান দিয়ে দিয়েছে 1550 ন্যানোমিটার, মানে হচ্ছে এটা এখান থেকে মিটারে যেতে গেলে ন্যানো থেকে মিটারে কনভার্ট করতে গেলে ইনটু 10 to the power 9 হবে, ওকে। তাহলে এখন ইকুয়েশনটা লিখি, আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ ইকুয়াল টু ডেল এফ, ডেল এফ ইকুয়াল টু সি বাই এন ল্যামডা স্কয়ার ইনটু ডেল ল্যামডা। তাইলে এখান থেকে সি এর মান বসাও, এন এর মান 1.5 বসাও, ল্যামডার মান বসাও ইনটু ডেল ল্যামডা, ডেল ল্যামডার মানটা এখান থেকে বসিয়ে দিই। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা পেয়ে যাচ্ছি, যেটার মান আসছে 8300 গিগাহার্টজ, ওকে। এবার আসো অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং নিউমেরিক্যাল অ্যাপারচার নিয়ে আমরা কথা বলি। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং নিউমেরিক্যাল অ্যাপারচার বোঝানোর জন্য আমাদের এই ফিগারে যেতে হবে। তো আজকের hope you will be okay and wait for the next class. This class is almost around